তাহলে দেখো, চাকরি খাতে আয়ের আজকে যে চকটা আছে এটা হচ্ছে বেসরকারি চাকরিজীবী যারা তাদের জন্য। তখন এখানে লেখা আছে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী ব্যতীত, তার মানে তারা কারা, তারা হচ্ছে বেসরকারি। এখন চকের মধ্যে নিচে ভিতরে যে লেখা আছে সহজ আছে, এগুলো কঠিন কিছু না, শুধু পরে পরে আমাদের একটু বুঝতে হবে যে কোনগুলা চাকরিজীবী একজন পায়, আর সেগুলা যে সে টাকাগুলো পায় তার মোট কত টাকা হয়, বা একটা দুইটার ভিতরে দেখা যাবে কিছু নিয়ম আছে যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু টাকা আছে বা কিছু পার্সেন্টেজ আছে, ওগুলা মনে রেখে আমাদের কাজ করতে হবে। এখন দেখো, 1 নাম্বার লিখে তারা লিখছে বেতন। সরকারি হোক বেসরকারি হোক, প্রথমে বেতন হিসাব হয় যে সে 10,000 টাকা বেতন পাবে, 15,000 টাকা পাবে, বা 20,000 বা 50,000, 80,000, যাই হোক সেটাকে বলে মূল বেতন। 1 নম্বরে যখন বেতন এটা বসলো, 2 নম্বরে দেখো তারা লিখছে বাতা সমূহ। তার মানে হচ্ছে বেতনের সাথে সে যা যা কিছু পায়, বাতা যেগুলা, যেমন উৎসব ভাতা, ওভারটাইম, ছুটি নগদায়ন। এটা কতদিন বলছিলাম আবার বলি শোনো। তোমার যদি ছুটি গ্রান্টেড থাকে যে মাসে তুমি 2 দিন ছুটি কাটাইতে পারবা, আর তুমি যদি ওই 2 দিন ছুটি না কাটাও, তখন দেখা গেল কোম্পানি তোমাকে বেতন দিতেছে, তাহলে তুমি বেতনের সাথে আরো কিছু এক্সট্রা টাকা পাইতেছো, ওইটা হচ্ছে ছুটি নগদায়ন। তারপর হচ্ছে বৈশাখী ভাতা, বিনোদন ভাতা। এই যে ভাতাগুলো আছে এগুলো মনে রাখা যায়, বৈশাখী ভাতা, উৎসব ভাতা, বিনোদন ভাতা, ওভার টাইম, এইটুকু পর্যন্তই। 3 নম্বর হচ্ছে অগ্রিম অথবা বকেয়া বেতন, যদি আগে নিয়ে নেই অথবা আমার বেতনটা বাকি থেকে যায়। 4 নম্বর যেটা আনুতোষিক, এনুইটি বা পেনশন। সোজা কথা এটা পেনশন বোঝায়। কারণ পেনশন এখানে দেখো লিখছে আনুতোষিক মানে পেনশনের যে টাকা সেটা তো বসবে, আর বিয়োগ হবে অব্যাহতি প্রাপ্ত সীমা হচ্ছে 2,50,00,000। 2,50,00,000 টাকা, এইটা হচ্ছে ফিক্সড করা টাকা। বুঝতে পারছি, এটা মনে রাখতে হবে। তারপর দেখো নিচে লেখা আছে আবার এনুইটি, তারপর আছে পেনশন। পেনশনের এখানে আছে সম্পূর্ণ অব্যাহতি প্রাপ্ত, মানে কোনো টাকার উপর কর ধার্য হয় না। অঙ্কে গেলে বাকিটুকু বুঝতে পারবো, আমরা যখন দুইটা অঙ্ক করাই দিব এখানে ধরে ধরে বুঝাই দিব। 5 নম্বর যেটা পারকুইজিট। এই যে এই অঙ্কে আমরা কিছু নিয়ম পড়তেছি, 1 2 3 4 5। আগের নিয়মটা ছিল কিভাবে, কিভাবে নাম্বারিং ছিল না বা কোনো জায়গায় কোনটা নির্দিষ্ট না, যেখানে আমরা যেটা মন চায় সেখানে লিখতে পারতাম। আর এখন এই বছর থেকে নিয়ম করে দিচ্ছে নাম্বারিং যার যার শিরোনাম আছে তার ভিতরে লিখতে হবে। তাহলে পারকুইজিট মানে হচ্ছে ওই যে উপরে দেখছি আমরা বাতা, ওইগুলো বাতার মতোই, ওইগুলা ছাড়া যে অন্য কিছু পাওয়া যায় সেগুলা কি, বাড়ি ভাড়া পাওয়া যায়, যাতায়াত ভাতা পাওয়া যায়, চিকিৎসা ভাতা, তারপর হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, ইনসেনটিভ বোনাস, কাজের জন্য বোনাস, তারপর যদি অন্য কেউ ছুটি নেয় তার কাজ আমি করে দিই, সেটা হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। 6 নম্বর বেতন বা মজুরির পরিবর্তে অতিরিক্ত প্রাপ্তি, অন্য কোনো কাজ করে দিছি সেটার জন্য টাকা পাবো। 7 নম্বর হচ্ছে কর্মচারীদের শেয়ার স্কিম। 8 নম্বর হচ্ছে আবাসন সুবিধা, এটা হচ্ছে বাসস্থান। পরের পেজে দেখো লেখা আছে, আরেকটা পেজ দিছিলাম, ওই পেজে যাও। জি স্যার, গেছি। 9 নম্বরে লিখছে কি মোটর গাড়ি সুবিধা, ওইখানে দেওয়া আছে নোট 2। তাহলে নিচে দেখো নোট 2 বক্সের ভিতর দেওয়া আছে। এখানে নিয়ম দুইটা, একটা হচ্ছে নাম্বার, যদি 2,500 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা, আর 2,500 এর অধিক যদি হয় তাহলে মাসিক 25,000। এটা অঙ্কের সময় আমাদের নিয়ে যে বুঝে লিখে দিতে হবে। যদি 2,500 সিসি হয় তাহলে 10,000, আর যদি গাড়িটা 2,500 সিসি বেশি হয় তাহলে মাসিক 25,000 টাকা করে ভাতা, মানে এটা তোমার সরকার ভাতা দিবে। তোমার যে গাড়িটা দিছে ব্যবহারের জন্য, সেই গাড়ির ব্যবহার যে করবা তুমি, এই গাড়িটা কত কিলোমিটার দৌড়াইতে পারে ওইটার উপর নির্ভর করে। 10 নম্বর নিয়োগকর্তা কর্তৃক অন্য কোনো সুবিধা, যদি আমাকে কোম্পানি অন্য কোনো সুবিধা দেয়। 11 নম্বর স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার চাঁদা। আমার যদি পেনশনের সিস্টেমটা এরকম থাকে যে আমার কিছু টাকা নিয়ে জমাই আমাকে পেনশন দিবে, আর কোম্পানি আরো কিছু টাকা জমা করবে, তাহলে সেইটা আমার জন্য হয়ে যায় বাতা। 12 নম্বর অন্যান্য বিবরণ দিন যদি থাকে, এটা সহজ বিষয়, যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আমাদের লিখতে হবে আর কি। মানে সহজ কথাই যা কিছু এখানে পড়লাম, এই যে 9 থেকে 10টা আইটেম, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নাই, এর চেয়ে আরো দুই একটা কিছু থাকতে পারে, তাহলে যদি থাকে তাহলে আমরা দেখবো, না থাকলে তো নাই। ঠিক আছে, এবার দুইটা অঙ্ক জি স্যার। অঙ্কে যাও। অঙ্ক দিয়েছিলাম দেখো, একটা অঙ্ক ছিল 22 নম্বর। সমস্যা 22। জি স্যার, বের করছি। 22 নম্বরের প্রশ্নে লেখা আছে জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। 2000, এখন এই যে এখানে সরকারি বেসরকারি,
কোনো কোনো সময় হইতে পারে বেসরকারি উল্লেখ থাকবে বা সরকারি উল্লেখ থাকবে, আর কিছু সময় আছে কোম্পানির নাম, ব্যাংকের নাম এগুলো বলে দিতে পারে। তখন আমাদের নিজে বুঝতে হবে অঙ্কটা আসলে বেসরকারি নাকি সরকারি। তখন দেখো 2023 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ। 1 নম্বর, মাসিক মূল বেতন 40,000 টাকা, মহার্ঘ ভাতা 20%, চিকিৎসা ভাতা মাসিক 2,000 টাকা, উৎসব বোনাস হচ্ছে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। তার মানে মাসে যদি 40,000 টাকা মূল বেতন হয়, উৎসব হবে 40 আর 40 80,000। আপ্যায়ন ভাতা হচ্ছে মাসিক 1,500 টাকা। এটার মানে হচ্ছে, মনে করো তোমার একজন বন্ধু খুব ভালো একটা কোম্পানিতে চাকরি পাইছে, বড় কোম্পানি। এখন সে সেখানে চাকরি করে, তুমি একদিন বেড়াইতে গেছো, তখন তোমাকে ওইখানে সে দেখছো খুব ভালো, মানে পোলাও টোলাও দিয়ে একবারে খুব ভালোভাবে আপ্যায়ন করছে, লাঞ্চ করাইছে, এই সেই আর কি। তার এখানে অনেক কিছু খরচ হয়েছে। এখন তোমার অনেকে মনে করবে কি, হ্যাঁ আমার বন্ধু খুব ভালো, সে আমাকে অনেক কিছু আপ্যায়ন করে দিল, মনে হবে না এরকম? কিন্তু সে কি সেটা তার পকেট থেকে হয়েছে নাকি কোম্পানি থেকে? ওটা কোম্পানির খরচ। তখন ওই দেখো ব্র্যাকেটে লেখা আছে প্রকৃত খরচ 1,200 টাকা। এখানে একটা সুযোগ আছে, আসলে খরচ হয়েছে 1,200 টাকা, কিন্তু সে কোম্পানিকে দেখাই দিছে কত, 1,500 টাকা। তার মানে এখানে সে 300 টাকা কি করতেছে, নিজে মেরে দিতেছে। বুঝতে পারছি? জি স্যার। এটি হচ্ছে জি বাংলাদেশি স্যার। সিস্টেম, ঘুষের প্রকৃতি যেটা। তারপরেটা দেখো, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%। ওই যে 40,000 টাকা মাসে মূল বেতন, এখন আমরা তো অঙ্ক করবো 1 বছরের, তাহলে 40,000কে আমরা 12 দিয়ে গুণ দেবো, সেটা হয়ে যাবে 4,80,000। ওই টাকার 60% আমরা লিখবো বাড়ি ভাড়া। যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা, এটা আমরা লিখবো। তারপর 7 নম্বর 8 নম্বর হচ্ছে, তিনি তার মূল বেতনের 10%, এটার মানে হচ্ছে পেনশন। পেনশনের নিয়ম, একটা নিয়ম হচ্ছে আমার কাছ থেকে পার্সেন্টেজ কেটে নিয়ে রেখে রেখে আমাকে টাকা দিবে, আরেকটা হচ্ছে আমার কাছ থেকে পার্সেন্টেজ কেটে কেটে নিয়ে যাবে, কোম্পানিও আমার কাছ থেকে যত টাকা কাটবে কোম্পানিও সাথে অত টাকা জমা দিবে। তার মানে নিয়ম হচ্ছে কয়টা, দুইটা। এখন ওই যে পার্সেন্টেজ কাটবে, সেটা বাংলাদেশের নিয়ম হচ্ছে 10%, মানে আমার বেতন যতই হোক সেখান থেকে 10% প্রতি মাসে পেনশনে জমা হবে, সেটা আমি পাবো। তবে বর্তমানে জানো কিনা দেখো, 2025 সালের 1 জুলাই থেকে যারা চাকরিতে জয়েন করবে, তাদের ওই এককালীনের যে পেনশন সিস্টেম আছে ওইটা বাদ, ওইটা সম্পূর্ণ চেঞ্জ করে দিছে। তাহলে এখানে লিখছে 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে এবং তার নিয়োগকর্তাও সমপরিমাণ জমা দেন। মানে যে চাকরি করে তার কাছ থেকে 10% আর কোম্পানিও 10%, তাহলে টাকা কি একটা জমা হয় নাকি দুইটা জমা হয়? স্যার দুইটা। হ্যাঁ, টাকা দুইটা জমা হয়। আর যদি ওই শেষের দিকে লিখে দিত না যে নিয়োগকর্তাও জমা দেয়, তাহলে কিন্তু এটা আমরা বুঝতাম যে শুধু যে চাকরি করে তার টাকাই জমা হয়। এখন নিচে দেখো আবার লিখছে, উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ। এটা নিয়ে আমরা কালকে একটা অঙ্ক করছিলাম, যে বিনিয়োগটা শিখাই দিছি, একটা অঙ্ক করছি। আর আজকে এখানে যে কর দায় আছে, আমরা প্রত্যেক চ্যাপ্টারে আমি বলে বলে আসছিলাম যে কর দায় আমরা করব একদম শেষের চ্যাপ্টারে, কারণ সব চ্যাপ্টারের ক্ষেত্রে সেম নিয়ম। এই চ্যাপ্টারে আজকে আমি কর দায়ের অঙ্কটা করে দিব। এখন পারিবারিক ব্যয় লিখছে 1,75,000 টাকা, এটা কিন্তু কোনো বিনিয়োগের মধ্যে পড়ে না। তারপর লিখছে জীবন বীমা প্রিমিয়াম, এটা বিনিয়োগ। পলিসি মূল্য 1,50,000, তার মানে হচ্ছে আমি যে বীমা করছি, বীমার মূল্য হচ্ছে টোটাল 1,50,000 টাকা। আর 10,000 টাকা যেটা আছে সেটা হচ্ছে বীমার কিস্তির পরিমাণ। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয়, তালিকাভুক্ত হোক বা অতালিকাভুক্ত হোক, কোম্পানির শেয়ার যেহেতু ক্রয় করছি আমি বিনিয়োগের উদ্দেশ্যেই ক্রয় করছি। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, এই যে আমাদের দেশের ভিতর কিছুদিন পর পর বন্যা হয় বা প্রাকৃতিক কোনো কারণে মনে করো ভূমিকম্প, যা কিছুই হোক, আগুন লেগে একটা বড় ক্ষতি হয়ে গেল, সেখানে যদি প্রধানমন্ত্রী একটা তহবিল সৃষ্টি করে আর বলে যে দেশের বিত্তবান যারা আছেন সম্পদশালী, আপনারা ওই তহবিলে কিছু পরিমাণ টাকা জমা করেন যাতে ওইখান থেকে আমরা সাধারণ মানুষদের হেল্প করতে পারি। তখন ওই যে আমি এখানে যদি কিছু টাকা দান করি, যেমন এখানে 20,000 টাকা আছে, সেটা কি বিনিয়োগের মধ্যে পড়ে নাকি বিনিয়োগ না? এটা বিনিয়োগ ছাড়া। হ্যাঁ, ও তাইলে এটা বুঝতে হবে আমাদের, এটা বিনিয়োগের ভিতর নিয়ে লেখা যাবে না। আর আমার যত টাকা আয় হবে, বেতন টেতন, ওই যে বেতন ভাতা মহার্ঘ ভাতা সবগুলা বাবদ, আমি যে 20,000 টাকা দিছি ওইটা তো আমি নিজে বাড়ির থেকে নিয়ে দেয় নাই, ওইটা আমি কোথা থেকে দিছি, আমার যা আয় হয়েছে সেইখান থেকে। ঠিক আছে তো? জি স্যার। তাহলে যত টাকা আমরা আয় নির্ণয় করবো, আয়ের ওইখান থেকে প্রধানমন্ত্রী তহবিলে যে দান করছি ওইটা আমরা বিয়োগ করে দিব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এখানে, জনাব শাকিল আহমেদের মোট আয় এবং পর্দায় নির্ণয় করো। প্রশ্ন করছে দুইটা, কিন্তু আমাদের এখানে কাজ করা লাগবে তিনটা। মোট আয় বের করা লাগবে, বিনিয়োগ ভাতা বের করে তারপর পর্দায় করা লাগবে। কারণ কি, যদি প্রশ্নের মধ্যে বিনিয়োগের কোনো আইটেম দেওয়া থাকে তাহলে বিনিয়োগটা বলা থাকলেও করা লাগবে, না বলা থাকলেও করা লাগবে। আর পর্দায় শুধুমাত্র তারা বললেই আমরা করব, এছাড়া কোনো সময় করব না। এবার আমরা অঙ্কে যাই।
তাহলে কালকে দেখছিলাম আমরা সরকারির অঙ্ক, তখন অঙ্কে ছিল 3টা টাকার গড়, আজকে হচ্ছে বেসরকারি অঙ্ক, এখানে টাকার গড় 2টা। এটা হচ্ছে 22 নম্বর অঙ্ক, বিবরণ টাকা টাকা। আমাদের প্রথমে লিখতে হবে চাকরি খাতে আয়। তার নাম্বার হচ্ছে দেখো 32, লিখলাম। এইটুকু লেখার পর 1 নম্বরে আমরা যেটা লিখবো, প্রথমে লিখবো বেতন, বেতন দিয়ে শুরু। তাহলে আমি লিখি দেখো, প্রথমে লিখলাম কি বেতন, ব্র্যাকেটে লিখবো 40,000। চ্যাপ্টার কিন্তু সহজ, শুধু প্র্যাকটিস করলেই পারবা। 40,000 মাসে আমরা 12 দিয়ে গুণ দেবো, কারণ কি এখানে একজন চাকরিজীবীর যে বেতন হিসাব হইতেছে সেটা বাজেটের উপর নির্ভর করে, আর বাজেটের বছর হচ্ছে জুলাই থেকে পরবর্তী জুন, মানে সহজ কথা 12 মাস। তাহলে আমরা 40,000কে 12 দিয়ে গুণ দিয়ে লিখি। গুণ দিলে কত টাকা আসে? 4,80,000। 4,80,000। লিখলাম। লেখার পর আমরা দেখো এখানে লিখবো বাতা সমূহ। এই যে বাতা সমূহ লিখলাম, এটা একটা শিরোনাম। এখন আমার প্রশ্নের মধ্যে যা কিছু ছিল ওইখান থেকে আমরা একটা একটা করে বাতা যেগুলো আছে সবগুলা জেনে লিখবো। বাতা আসলে কোনগুলা? বাতা হচ্ছে আমি যে চাকরি করি, চাকরির সাথে যেগুলো আমি পাই। তাহলে এখানে দেখো মহার্ঘ ভাতা আছে, চিকিৎসা ভাতা আছে, উৎসব আছে, আপ্যায়ন আছে, যাতায়াত আছে, অনেকগুলো আছে, তাই তো? ওগুলো আমরা লিখি। জি স্যার। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা বলছে মূল বেতনের কত পার্সেন্ট? 20%। তাহলে 4,80,000 এর 20%। তারপর লিখি আমরা চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা লিখছে দেখো 2,000 টাকা প্রতি মাসে, তাহলে অঙ্ক হচ্ছে 12 মাসে, আমরা গুণ দিলাম। তারপর লিখি উৎসব ভাতা। উৎসবের এখানে কি লিখছিল? 2 মাসের মূল বেতনের সমান। তাহলে উৎসব ভাতা মাসে মূল বেতন 40,000, এটাকে 2 দিয়ে গুণ দিলাম। তারপর হচ্ছে আপ্যায়ন। তখন আপ্যায়নের কোনটা লিখবো আমরা? খরচ যেটা ধরছে সেটা নাকি অরিজিনালটা? কি মনে হয়, 1500 নাকি 1200? স্যার 1500। হ্যাঁ। যাতায়াত ভাতার সময় এখানে কাজ আছে। যাতায়াত ভাতা দেখো তারা লিখছে 3,000 আর 12 মাস। প্রথম 22 নম্বর অঙ্কের যে 3 পেজ ছবি দিয়েছিলাম, 3 নম্বর পেজের দিকে গিয়ে দেখো টিকা লিখছে তারা। একটু যাও তো ওইদিকে, 219 পেজ। পেয়েছি স্যার। এখানে টিকার ওখানে এটা লিখে নাই। আচ্ছা, ওটা আমি তোমাদের বলে দিই, আর পরে আমি সামনের পেজ থেকে ছবি তুলে দিয়ে দিব না। যাতায়াতের এখানে বিষয়টা হচ্ছে যত টাকা যাতায়াত ভাতা হবে সেটা হয়ে যাবে সম্পূর্ণ অকরদার্য, মানে এটা তার করদার্যর ভিতরে পড়বে না। তাহলে যাতায়াত ভাতা এখানে গুণ দিলে 12,000 কত আসে? 34,000। এটাকে আমাদের এইভাবে লিখতে হবে, সম্পূর্ণ অপরদার্য। এই যে এই কারণগুলোর জন্য হচ্ছে মেইন বই পড়লে সুবিধা কি, এগুলোর বিস্তারিত বিষয়টা লেখা থাকে। তাহলে যাতায়াত ভাতাটা মনে রাখবা, সম্পূর্ণ কি হবে? অপরদার্য। তারপরে যত টাকা আছে সব টাকা, তাহলে 34,000 এর সম্পূর্ণ 34,000। যাতায়াতের পর আমার এখানে আছে কি, তারা লিখছে
বাড়ি ভাড়া ভাতা বলছিল মূল বেতনের 60%, তাহলে বাড়ি লিখো আমরা, বাড়ি ভাড়া লিখতে পারি বা বাসস্থান লিখতে পারি। আমরা লিখলাম বাসস্থান ভাতা 4,80,000, তার বলছে 60%। ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তার দান, তাহলে কত টাকা দান করবে? 4,80,000-এর 10%। এখন আর কিন্তু কোনো কিছু আমাদের প্রশ্নে দেওয়া নাই, আমরা সবকিছু লিখছি, টাকাগুলো হিসাব করে নাই। তাহলে 48,000-এর 20%, 4,80,000, এখানে হচ্ছে 96,000, তারপর এখানে 24,000, 80,000, 1,15,000 ইন্টু 12, তো টাকা হয় না, 1500 ইন্টু 12 ওটা 18,000। হ্যাঁ, তাহলে 4,80,000 যোগ হচ্ছে 96,000, তারপর 24,000, 80,000, 18,000, আর আরেকটা বাকি আছে, এটা কত টাকা? 48,000। এখানে আরেকটা বাকি আছে, তো তোমরা কি লিখতেছো না বুঝতেছো? বুঝতেছি স্যার। সবগুলো মিলে হয়েছে 10,34,000। তাহলে 10,34,000 যে টাকা আছে, এটা আমরা লিখলাম মোট বেতন। এখন এইটুকুর ভিতর কোনো প্রশ্ন হলে বলো। না স্যার, কোনো প্রশ্ন নাই। এটা চাকরি হতে আর লিখে আমরা এভাবে লিখে দিই, 10,34,000 3/1 বা 4,50,000, এখানে লিখে দিই ছোটটি, এভাবে লিখলে সুবিধা। তাহলে ওটা 3/1 হচ্ছে 3,44,967, দুইটার মধ্যে ছোট টাকা হচ্ছে কত? 3,44,967। 10,34,000 বিয়োগ 3,40,667, 6,89,333। এইখানে অঙ্ক শেষ হবে। এর অঙ্ক স্টেপটা কিভাবে মনে রাখতে হবে? প্রথমে আমাদের লিখতে হবে, সবার প্রথমে কি, চাকরি খাতে আয় মূল বেতন যেটা আছে সেটা আমরা হিসাব করে লিখবো, যেভাবে স্কেল হলে স্কেলের মতো লিখবো, বা নরমাল লেখার পর লিখবো বাতাসমূহ লিখে এখানে ধারাবাহিক সবগুলা লিখতে হবে। যেখানে যেভাবে মাস দিয়ে গুণ হলে মাস দিয়ে গুণ দেবো, যেটা যেভাবে কাজ, শুধু যাতায়াতের সময় কি হবে সম্পূর্ণ অপরিহার্য, বাসস্থানের সময় যেভাবে পার্সেন্টেজ বলছে এইভাবে লিখবো,
আর আমাদের এই অঙ্কে যানবাহনের যে 2500 বা 2500 অধিক সিসি যেটা, সেটা কিন্তু প্রশ্নে উল্লেখ নাই যে তাকে গাড়ি দিছে। এখানে আমরা বুঝলাম তাকে কি দিছে, নগদ টাকা দিছে, তাকে কিন্তু গাড়িও দিতে পারতো, গাড়ি দিলে সেটা অন্যভাবে। এভাবে সবগুলো পাতা লিখলাম, যোগ করার পর এখান পর্যন্ত দেখো আমার 10,34,000 হচ্ছে মোট বেতন। এখন মোট বেতনের পর অবশিষ্ট কাজ যেটা, বিয়োগ করতে হবে চাকরি খাতে আয়ের 3/1 অংশ, বিয়োগ করতে হবে চাকরি খাতে আয়ের যে মোট আয় হয়েছে সেটার 3/1 অংশ, তার সাথে আবার ফিক্সড করা 4,50,000 টাকা আছে নির্দিষ্ট। তাহলে এখানে চাকরি হতে আয় লিখে এই টাকাকে, মোট টাকা যেটা 3/1 অংশ করে আমরা এখানে লিখবো, বা লিখবো আবার কত, 4,50,000, এটা হচ্ছে নির্দিষ্ট। এই দুইটার মধ্যে ছোট যেটা, ওইটা ওখান থেকে গিয়ে বিয়োগ হবে, তারপর শেষে যে টাকা আসবে সেটা ক্লোজ। এটা হচ্ছে আমার করযোগ্য মোট আয়, করযোগ্য মোট আয় মানে এই টাকার উপর কি করা যাবে, কর ধার্য করা যাবে। তাহলে আমাদের অঙ্কের 3টা স্টেপের মধ্যে একটা শেষ হইলো, মুছে দিব। জি স্যার। তাহলে মোট বেতন নির্ণয় করছি, এবার আমাদের কাজ হচ্ছে বিনিয়োগ, আর বিনিয়োগের পর হচ্ছে পর্দায়। 25 তারিখ যে পরীক্ষা, সেটার পড়ালেখা কি চলতেছে? প্রথমে বাংলা পরীক্ষা মনে হয়। জি স্যার। তাহলে এখন যদি আমরা বিনিয়োগের কাজ করি, তখন হচ্ছে আমরা যে প্রশ্নটা করছিলাম, তখন প্রশ্নের ভিতর দেখছিলাম নিচের দিকে কিছু বিনিয়োগের আইটেম আছে, কি কি আছে, জীবন বীমা প্রিমিয়াম একটা আছে, আর শেয়ার ক্রয় আছে দুইটা, দুইটার সাথে আরেকটা আছে লুকানো। সেটা লুকানো কোনটা, ওই যে আমার প্রতি মাসে পেনশন, আমার বেতন থেকে যে কিছু কিছু টাকা নিয়ে জমা রাখে, কোথায় জমা রাখে, পেনশনের জন্য। এখন আমার কিছু জমা রাখে মানে ওইটা আমি বিনিয়োগ করছি এইভাবে, আবার মালিকও কিছু টাকা জমা দিতেছে, ওই টাকাগুলো কার, আমার জন্য জমা দিতেছে না। ওই যে দুইটা আছে, যদি আমার এবং মালিক দুইজন উল্লেখ থাকে তাহলে বিনিয়োগের ওখানে দুইজনেরটা আসবে। আর যদি শুধু আমারটা উল্লেখ থাকে যে আমার টাকা নিয়ে জমাইতেছে, তাহলে এখানে শুধু আসবে আমারটা। কথা বুঝতে পারছি? পেনশনের বিষয় একজনের উল্লেখ থাকলে একজনেরটা আসবে, কারণ আমার টাকা নিয়ে জমাইতেছে, তো তার মানে আমার টাকা যদি আমি জমাই তাহলে সেটা আমার কি বোঝায়, বিনিয়োগ বোঝায়। আর প্রশ্নে যদি দুইজনের উল্লেখ থাকে, মানে কোম্পানির মালিকও দিতেছে, তাহলে দুইজনেরটাই আসবে। তাহলে এখানে আমরা দেখো লিখবো বিনিয়োগ ও দান। সীমা কি কালকের অঙ্ক করছিল বিনিয়োগেরটা? জি স্যার। কালকে যে বিনিয়োগের অঙ্কটা বুঝাই দিছিলাম, ওইটা করছো? করো নাই? না স্যার। ভালো করছো। জীবন বীমা প্রিমিয়াম, এটা আমরা টাকা লিখলাম 10,000, এখানে লিখলাম বা সর্বোচ্চ সীমা, পলিসি মূল্য যে টাকা আছে এটা সূত্র হচ্ছে তার 10%। তাহলে এখানে এটা টাকা আসবে 15,000, এখানে বসবে ছোটটি, তাহলে এখানে টাকা গেল কত, 10,000। এটা বুঝাই দেই। এখানে দুইটা বিষয় নিয়ে কাজ আছে, কালকেও বলছিলাম, একটা হচ্ছে জীবন বীমা আর একটা হচ্ছে ডিপিএস। জীবন বীমার এখানে হচ্ছে পলিসি মূল্যের 10%, আর জীবন বীমা দুইটার মধ্যে কম্পেয়ার করে ছোট টাকা। আর ডিপিএস এরটা হচ্ছে ডিপিএস এর টাকা এবং বার্ষিক 1,20,000 এর মধ্যে ছোটটি। তাহলে এটা আমরা জীবন বীমাটা লিখলাম। লেখার পর শেয়ার ক্রয়, শেয়ার ক্রয় করছে কত টাকা দিয়ে, 30,000। এবার পেনশনেরটা এতক্ষণ বলছি, বলো তো পেনশনেরটা কি বিনিয়োগ হয় নাকি বিনিয়োগ হয় না? কি মনে হয়? স্যার পেনশন এক প্রকারে বিনিয়োগ আবার। তাহলে একজনের না দুইজনের? একজন নাকি দুইজন? দুইজনের। বিনিয়োগ মানে কি, বিনিয়োগ মানে হচ্ছে আমার কোনো টাকা আমি কোনো জায়গায় কাজে লাগাইছি এইভাবে, তাহলে আমার বেতন থেকে কিছু টাকা নিয়ে জমা রাখছে, সেটা আমার যদি বিনিয়োগ হয়, মালিকও তো সাথে আরো কিছু টাকা জমা দিচ্ছে, তাহলে একটা বিনিয়োগ না দুইটা মিলিয়ে বিনিয়োগ? দুইটা। দুইটা মিলে। আবার বলতেছি, যদি প্রশ্নের মধ্যে নিয়োগকর্তাও টাকা দিছে উল্লেখ থাকে, তাহলে এখানে দুইজনেরটা লিখতে হবে। আর যদি উল্লেখ থাকে শুধু আমি দিছি মালিক দেয় নাই, তাহলে শুধু আমার একজনেরটা আসবে। সব সময় কিন্তু এখানে মুখস্থ হবে দুইজনেরটা নিয়ে আসা যাবে না। তাহলে 48,000 গুণ 2, এখানে হচ্ছে 96,000। এ হচ্ছে আমার বিনিয়োগের আইটেম, এখানে যোগ করে দিলে
40,000, 96,000, 1,34,000, এটা ক্লোজ। তারপর আমরা কালকে দেখছিলাম এখানে ক, খ, গ তিনটা কাজ করতে হবে। ক, খ, গ এর মধ্যে ক নাম্বার হচ্ছে করযোগ্য মোট আয়ের, তাহলে করযোগ্য মোট আয় হচ্ছে 6,89,000, কত বের করছিলাম? 6,89,333। সীমা বলো তো এটা কত পার্সেন্ট? জি নাই, স্যার। এটা কত পার্সেন্ট হয় মনে আছে? স্যার 3%ই তো যে দিয়েছেন। হ্যাঁ, তাহলে 3%, ওই যে আমাদের 6,89,333, এই 3%টা কিন্তু মুখস্থ। 3% হচ্ছে 20,680। তারপর ক নাম্বার হচ্ছে মোট বিনিয়োগের 15%। তাহলে মোট বিনিয়োগের 15% দিয়ে এই যে টাকা 1,34,000, তার 15% এটাও ফিক্সড, তাহলে 1,34,000, 15% এখানে হচ্ছে 20,400। এখন হচ্ছে গ নাম্বার। গ নাম্বার হচ্ছে নির্দিষ্ট সর্বোচ্চ সীমা হচ্ছে ফিক্সড করা কত টাকা? 10 লাখ। তিনটার মধ্যে ছোটটি, তাহলে তিনটার মধ্যে ছোট হচ্ছে 20,400। এই হচ্ছে বিনিয়োগের অঙ্ক করার সবসময় এই নিয়ম। প্রথমে বিনিয়োগের যে বিষয়গুলো আছে সেগুলোকে যোগ করে এখানে ক্লোজ করতে হবে, আর তারপর ক, খ, গ। ক নাম্বারে করযোগ্য যে আয় আমরা কিছুক্ষণ আগে করে আসবো সেইটার 3% এটা রাখবো। তারপর মোট বিনিয়োগের যে টাকা তার 15% এটাও এখানে থাকবে। আর সর্বোচ্চ সীমা হচ্ছে সবসময় ফিক্সড করা 10 লাখ। এই তিনটার মধ্যে ছোট যে টাকা হবে সেইটা এখানে গিয়ে ক্লোজ হবে 20,400। বুঝতে পারছি? প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, বেশি প্র্যাকটিস না হলে বুঝলে কিন্তু কাজে আসবে না। বেশি পড়লে বোঝা যাবে। এবার আমাদের অঙ্ক কি শেষ নাকি আরেকটা আছে? দুইজন কোথায় গেল? আছি স্যার, বই না থাকলে সমস্যা, অঙ্ক লিখে বই লিখে না করতে থাকলে হয়। অনেক সমস্যা স্যার। আর এই বইটা সচেতন ভাবে কিনতে হয়। এই বইটা হচ্ছে অনেক প্রবলেম আছে, যদি দেখা যায় কিছু স্টুডেন্ট মানে পরবর্তী ইয়ারে উঠেই কিনে ফেললো আর তারপর বই চেঞ্জ হলো, তাহলে কিন্তু নতুন বই আবার কিনতে হয়। এটা বিরাট জি সমস্যা। স্যার, তখন তো ওই ব্যতিক্রম দিয়ে পড়াইছি, এর জন্য তো ব্যতিক্রম কিনছি, না হলে তো তখন বই কিনতাম। প্রবলেম না, ওইটা আরো আগে বলছিলাম যে কিছুদিন, কিছু বছর আছে ব্যতিক্রম অনেক চলছিল, কিন্তু বর্তমানে আর চলে না। ওইটা চলাটা উচিত না। কারণ কি, ওখানে অনেক যোগ্য যোগ্য স্টুডেন্ট যারা আছে সবাই পাস করে বের হয়ে যায়। ওই যে পার্সেন্টেজ আকারে কমন পড়ে যায়, তারপর ঝামেলা নাই তো। আর অন্যরা হুম হুম। যারা ভালো স্টুডেন্ট, বাজে স্টুডেন্ট সবাইকে একবার সমানভাবে মূল্যায়ন করা হয়। এটার থেকে আবার বের হওয়া শুরু হয়েছে। এখন দেখো পর্দায় অঙ্কের জন্য আরেকটা ছবি দিতেছি, ছবিটা গেছে দেখো। পাইছো? জি স্যার। জি স্যার। একটা হলুদ পেজ, এখানে পর্দায়ের নিয়ম। তাহলে পর্দায়ের নিয়মটা দেখো বলে দেই। প্রথমে লেখা আছে, ক নাম্বার লিখছে সাধারণ করদাতা, ক নাম্বার লিখছে মহিলা অথবা তৃতীয় লিঙ্গ বা 65 বছর বয়স যদি হয়। 3 নাম্বার লিখছে তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী, এখানে সোজা কথা প্রতিবন্ধী। তাহলে 1 নাম্বার সাধারণ, 2 নাম্বার মহিলা বা 65 বছর, 3 নাম্বার হচ্ছে প্রতিবন্ধী, আর 4 নাম্বার হচ্ছে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। গেজেট মনে না রাখলে হবে, শুধু মুক্তিযোদ্ধা হলেই হবে। তার মানে কি দেখা গেল, কর দেওয়ার সময় মানুষজনকে 4টা ভাগে ভাগ করা হয়। একজন, একটা হচ্ছে মুক্তিযোদ্ধা, একটা সাধারণ, একটা মহিলা বা 65 বছর বয়স, আর আরেকটা হচ্ছে কি
যদি প্রতিবন্ধী হয়। তাহলে আমাদের যে অঙ্কটা এখন আছে সেটা কোন নিয়মের ভিতর পড়তে পারে বলতো? কোম্পানির মালিকের যে নাম পড়ছিলাম, জনাব শাকিল আহমেদ একটি বেসরকারি ব্যাংকের মুখ্য কর্মকর্তা। তাহলে এটা সাধারণ মনে হয় না? হ্যাঁ, সাধারণ হ্যাঁ, এগুলো। তাহলে সাধারণের নিয়ম দেখো উপরে কি লিখছে, প্রথম 3,50,000 টাকার উপর 0%, মানে 3,50,000 টাকা পর্যন্ত যদি তার বার্ষিক আয় হয় এটার উপর কোনো কর ধরা হবে না। আর এই 3,50,000 টাকার বেশি, তার মানে বেশি টাকার উপর বলছে পরবর্তী 1 লাখ, এই টাকা বাদ দিয়ে তার পরের প্রথম 1 লক্ষ টাকার উপর 5%, তার পরবর্তী প্রথম 3 লক্ষ টাকার উপর 10%, তার পরবর্তী 4 লক্ষ টাকার উপর 15%, তার পরবর্তী 5 লক্ষ টাকার উপর 20%, আর অবশিষ্ট যদি আরো কিছু টাকা থাকে তাহলে সেটার উপর হচ্ছে 25%। এইভাবে আমাদের কর দায় নির্ণয় করতে হবে যে সরকারকে কত টাকা কর প্রদান করা উচিত। তাহলে এবার আমরা কর দায়ের অঙ্কটা দেখি। এটা সহজ, এটা শুধু অ্যামাউন্ট গুলা দেখো সহজ আছে। যেমন প্রথম 1 লাখ, প্রথম হচ্ছে 3,50,000, তারপর 1 লাখ, আবার কত 3 লাখ, 4 লাখ, 5 লাখ, তারপর অনির্দিষ্ট। সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর নির্ভর। কয়েকটা অঙ্ক সমাধান সহ ছবি দিয়ে দিব, প্র্যাকটিস করে নিও। পরীক্ষা আসছে, একটু ডাবল পড়াশোনা করো। তাহলে আমার এখানে প্রথমে লিখতে হবে, দেখো মোট করযোগ্য আয়। তাহলে মোট করযোগ্য আয় আমার টাকা ছিল 6,89,333। এখান থেকে একটা কাজ বাকি আছে, প্রধান মন্ত্রীর দান তহবিলে দান। কত টাকা দান করছিলাম? 20,000। এই 20,000 বাদ দিয়ে তাহলে 6,69,333। এই যে টাকা আছে এই টাকার উপর কর ধরা হবে, তখন আমরা এটা এখানে ক্লোজ করে দিলাম। তারপর দেখো সূত্র অনুযায়ী কি লিখবো, প্রথম 3,50,000 টাকার উপর কত পার্সেন্ট? 0%। 0% যদি হয় তাহলে কত টাকা হবে? 0। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। আর এটার সাথে আরেকটা কাজ মনে রাখতে হবে যে আমার মোট টাকা কত সেটাতে কত টাকা চলে যেতে, যেমন এখান থেকে 3,50,000 তো বাদ, তখন দেখতে হবে অবশিষ্ট কত আছে। তো এটা আমরা নিচের দিকে বিয়োগ করে করে দেখি, 6,69,033 বিয়োগ 3,50,000, এখনো বাকি আছে 3,19,333। তাহলে এবার লেখা যাবে কি, পরবর্তী কত টাকা, 1 লাখ টাকার উপর কত পার্সেন্ট ছিল? 5%। 1 লাখের 5% হচ্ছে 5,000। আবার আমি বাদ দিলাম কত? 1 লাখ। এবার 2,19,333। তাহলে আমার মোট ছিল এই টাকা, 3,50,000 টাকার উপর কোনো কর দেওয়া লাগবে না, এটা বাদ। তাহলে বাকি থাকলো 3,19,000, এটা থেকে 1 লাখের উপর কর ধরে ফেলছি, এটাও বাদ, বাকি আছে 2,19,000। এখন আমার এখানে নিয়মে লেখা আছে, প্রথমে লেখা ছিল 3,50,000, তারপর 1 লাখ, তারপর 3 লাখ। তাহলে এখন অবশিষ্ট আছে 2,19,000। এখানে কি 3 লাখ লিখতে পারবো? পরবর্তী 3 লাখ লেখা যাবে না, অবশিষ্ট লিখতে হবে? অবশিষ্ট। অবশিষ্ট 2,19,333 টাকার উপর 10%। এটা এই দেখো 0, 5, 10, 15, 20, 25, আর এগুলো দুইটা পাশেই সেম আছে, শুধু কাজটা করতে হবে। তাহলে এই টাকার উপর যে 10% হবে সেটা 21,933। এই হচ্ছে আমার পরের টাকা 26,933। এখন 26,933 টাকা থেকে আমরা কতদিন বলছিলাম, কালকে সীমা ছিল ক্লাসে, বিনিয়োগের বিষয়টা যে বলছিলাম, আমার পকেটে যে টাকা রেখে দেই আর আমি সেটা বিনিয়োগ না করি তাহলে সরকারের লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। তাহলে সরকার আমাকে ইচ্ছা করে কি করবে, বিনিয়োগ করাইতে বাধ্য করে। তখন এটা হচ্ছে মোট কর দায়। এখান থেকে যে আমি বিনিয়োগ করছিলাম আমার সুবিধার জন্য, তাহলে কর রেয়াত পাবো, এটাই লিখতে হবে, কর রেয়াত। কর রেয়াত হচ্ছে বিনিয়োগের যে টাকা ছিল, কর রেয়াতের টাকা কত বের করছিলাম? 20,400, মনে আছে? ওই টাকাটা আমি কর মাপ পাবো। তাইলে 26,933 টাকা আমার কর দেওয়ার কথা, কিন্তু আমি যে দেশের ভিতর বিনিয়োগ করছি তাই সরকার আমাকে কি করছে, 20,400 টাকা কর মাপ করে দিবে। তাহলে এই টাকা থেকে 26,933 বিয়োগ হচ্ছে 20,400, বাকি থাকলো দেখো
6533, এটা ক্লোজ। এটার নাম হচ্ছে মিড পর্দায়। এখানে আমাদের সম্পূর্ণ অঙ্কটা ক্লোজ। বিষয়বস্তু কি কিছু বোঝা গেছে? এবার বলো তো এখানে টাকাটা কি আরো কম হইতে পারে না? এখানের টাকা হ্যাঁ, এই যে 6500, এটা তো আরো কম হইতে পারে, হইতেই পারে, বা এই টাকাটা আরো নেগেটিভ হইতে পারে, পারে না হইতে পারে কিন্তু। তখন তোমাদের মনে রাখবা, যদি ঢাকা সিটি হয়, ঢাকা সিটি হয় তাহলে 5000, অন্যান্য সিটি যদি হয় তাহলে 4000, আর সিটি বাহিরে যদি হয় তাহলে 3000। এটার মানে হচ্ছে যদি প্রশ্নে উল্লেখ থাকে যে যার অঙ্ক করতেছি আমরা সে ঢাকা সিটি কর্পোরেশনের লোক, এলাকার ভিতর, যদি ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ভিতর হয় তাহলে যখন নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু 5000 টাকা লিখতে হবে, অথবা 5000 টাকার কম যদি হয়, বিষয়টা খেয়াল করে ভালো করে। যদি নেগেটিভ হয় বা 5000 এর কম হয়, তখন যদি সে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরের হয় তাহলে ওই টাকা বাদ দিয়ে এখানে লিখতে হবে কত, 5000। যদি ঢাকা সিটি কর্পোরেশন না হয় অন্যান্য সিটি কর্পোরেশন হয়, আমরা জানি সিটি কর্পোরেশন আছে 12টা বাংলাদেশে, তাহলে অন্যান্য সিটি কর্পোরেশন সিলেট, রাজশাহী, রংপুর এগুলো যদি হয় তাহলে কত টাকা লিখতে হবে, 4000। মানে এর চেয়ে কম কর সরকার নিবে না। অথবা সিটি কর্পোরেশনের বাইরে যদি হয় কোনো জেলা, উপজেলা এগুলা, তাইলে লিখতে হবে কত, 3000। বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখো, ঠিক আছে? জি স্যার, তার মানে এখানে যদি নেগেটিভ আসে তাহলে এই অনুসারে আমরা টাকাটা বসিয়ে হ্যাঁ, দিব। এখানে নেগেটিভ আসলে এই তিনটার যে কোনো একটা টাকা বসাইতে হবে, হয় 5000, 4000 অথবা 3000, মানে পর একটা পরিমাণ টাকা সরকারকে দিতেই হবে, সেটা যত টাকাই হোক। কি হবে, কখনো নেগেটিভ হবে না। ক্লাসটা এখন কেটে যাবে, তারপর যদি সাথে সাথে লিংক ওপেন হয় তাহলে তো দিয়ে দিব, না হলে 8-9 মিনিট পর লিংক যাবে। আরেকটা অঙ্ক করে দিব, পরে লিংক দিয়ে দিলে তাড়াতাড়ি লিংকে ঢুকে যাবে। তোমাদের কাছে প্রশ্ন আছে, প্রশ্নটা পরে রাখতে পারো। আরেকটা ছবি দিছিলাম, কত নাম্বার জানি, 2টা অঙ্কের ছবি দিছিলাম, দেখছো? 30 নাম্বার। 30 নাম্বার প্রশ্নটা সম্পূর্ণ পরে রাখো, আমি ক্লাস শুরু হলেই বুঝাই দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে স্যার।